পরীক্ষা দিয়ে আসছি, এবং পরবর্তীতে যদি বলো যে টিচাররা কম মার্কস দিয়েছে, এটা কিন্তু বিশ্বাসযোগ্য হবে না। কারণ দেখো এই খাতাটায় এই প্রথম পেজটা খুব সুন্দর লিখেছে সে, বাট পরের পেজ থেকে সে তালগোল পাকিয়ে ফেলেছে। এই যেমন এই পেজটাতে দুইটা জায়গায় দেখাইলাম কতগুলো ভুল। এই পেজটা আমি পুরোটাই দেখাই। আমি আমাদেরকে দেখাই। uh, who was the daughter of wealthy landowner, come to এই যে come to সাইলাস মার্নার। এখানে এই যে মার্নার, মার্নার এটা তো একটা ব্যক্তির নাম, এখানে তুমি হাইপেন দিয়ে এভাবে দিতে পারো না। দেখো এখানে লিখেছে স্যালিস মার্নার। তো এগুলো তো ঘোর, মানে ঘোরতর অপরাধ। যেটা দিয়েছে স্যালিস মার্নার, এটা টিচারের চোখে পড়লে এই একটা ভুলেই তোমার 1 মার্ক কাটা যাবে। কোনো ব্যক্তি, ক্যারেক্টার, রাইটারের নাম, রাইটিং এর নাম, এগুলো যদি ভুল করো তাহলে সাথে সাথে 1 মার্ক নাই হয়ে যাবে। যারা ইমপ্রুভমেন্টে আছো তারা জানো যে, মানে এখন জানো যে আসলে কোন জায়গাগুলোতে ভুল হয়। তুমি ফাটিয়ে লিখে আসছো, আর টিচার মার্কস দেয়নি, কেন দেয়নি? এইটাই হচ্ছে, এগুলি হচ্ছে কারণ। মানে এখানে ভুল আছে, এখানে ভুল আছে। এখানে ভুল আছে। সো এই জায়গাগুলোতে ভুল আছে। কি ভুল আছে এটা বলে দিচ্ছি না, কারণ এই যে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে এস বাই এর, অথবা যদি পাস্ট টেন্সে লিখো তাহলে পাস্ট হবে, রিফিউজড। এখানেও তাই, এখানেও তাই। এই ভুলগুলো সিলি ভুল। ফার্স্ট ইয়ারে যারা পড়ো তাদের জন্য কঠিন সেন্টেন্সগুলোতে যে ভুলগুলো করবা, এগুলো কিন্তু ভুল হিসেবে ধরবে না, বাট এসব ইজি যে ভুলগুলো সেগুলো কিন্তু ধরে নিবে। এটা মাথায় রেখো। এরপরে যদি এইটাতে আবার দেখি, আচ্ছা এই ভুলগুলো মোটামুটি এরকমই, হ্যাঁ। ইট অলসো প্রুভ, ইট অলসো প্রুভস, এরকম হবে। এখানে যে ইট অলসো প্রুভ লিখেছো, এই যে, আচ্ছা এই যে আমি কালার করে দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা দেখতে পাচ্ছ তো, তাই না? এই যে এই জায়গাটাতে ভুল আছে। হুম। তারপরে though Effie is a passive character, আচ্ছা, she doesn't want a luxurious life, she is satisfied with her middle class family. Her refuse to go with her real father shows her sincerity and affection for Marner and sincere love for Aaron. এটা ঠিক আছে। তো এই যে এই জায়গাটাতে এখন যে বিষয়টা হচ্ছে যে এখানে সবই তুমি ম্যাক্সিমাম ভুলগুলো হয়েছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে বা টেন্সের এক ইয়েতে, যেমন এই জায়গাটাতে একটা ভুল আছে দেখো। এখানেও যেটা হবে যে তোমার শি অলসো ব্রিংস অথবা শি হ্যাজ ব্রট, এই জিনিসগুলো তুমি ভুল করেছো। তারপরে তারপরে ভুল করেছো যে এখানে বসে আর দিয়ে দিয়েছো মনে হয় এইভাবে, এই যে এই জায়গাটাতে, এই জায়গাগুলো তো তোমাকে ঠিক করতে হবে। এখন এই যে এতগুলো থার্ড এস বাই এস ভুল হলো, তারপর ওখানে একটা নামের বানান ভুল হয়েছে, এগুলো যদি টিচারের চোখে পড়ে যায়, টিচার তো চোখে পড়বেই, কারণ যে জায়গাগুলোতে ভুল সেখানেই কিন্তু চোখ যায়। সো তখন কি হবে, তোমাকে 2 মার্ক কেটে নেবে। তুমি 10 মার্কের মধ্যে 8 মার্কে এবার তোমার খাতা দেখা শুরু হবে। 8 মার্কের মধ্যে তুমি হয়তো পাবা হচ্ছে, আগে যেখানে হয়তো 6 মার্ক পেতে এখন তুমি পাবা 4 মার্ক, এই এগুলো ভুল হওয়ার কারণে। তুমি তো এসে বলবা যে আমি তো অনেক ভালো লিখেছি, কিন্তু মার্কস নাই এই জন্য। আবার প্রেজেন্টেশন তো একটা বিষয় আছেই, সুন্দর খাতার যে সৌন্দর্য সেটা।
যেমন এটা যদি তুমি সুন্দর করে লিখতা তাহলে কি হতো, এই লেখাটা তুমি এই যে এখান থেকে শুরু করতা, এত এখান থেকে শুরু করতা না, তুমি কেটে দিয়েছো কিন্তু এখান থেকে শুরু করতা। তারপরে এই যে কমপ্লেশনের নিচে একটা দাগ দিয়েছো, এটা কেন দিয়েছো তুমিই জানো। আচ্ছা, এরপরে ওকে, এবার আমরা দেখি হচ্ছে অন্য কিছু। এই ভিডিওটা দেখেছো কে কে? এই ভিডিওগুলো দেখো, কারণ সামনে যেহেতু পরীক্ষা 2-3 দিন পরেই শুরু শুরু হচ্ছে। এই ভিডিওটা, তারপরে যে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা আমরা 100 জনের মধ্যে 95 জনই জানি না যে আসলে রিভিশন জিনিসটা কি, রিভিশন কিভাবে দিতে হয়। আমরা মনে করি ওরে বাবা লেখার পরে আবার রিভিশন, এই পুরো এতগুলো খাতা আবার দেখবো লাইন বাই লাইন, এটা খুব ঝামেলা। লাইন বাই লাইন দেখা না, রিভিশনটা কি এটা এখানে আমি বলে দিয়েছি। আচ্ছা, আমরা এবার যাই হচ্ছে, আজকে আমি একটু আগে অফিস থেকে আসলাম, আর আমার অফিসে এক মিটিং চলছিল, এই জন্য ফার্স্ট ইয়ারের আমরা এই ব্রিফ কোশ্চেন গুলো আলোচনা করব, এই শর্ট কোশ্চেন গুলো যতগুলো পারা যায়। আর এখান থেকে যে যতটুকু পড়িয়েছি সেগুলো তোমরা পড়তে থাকো, আর যে 2-4টা তোমাদের আমি পড়াইনি সেগুলো তোমরা একটু নিজেরা পড়ে নিতে হবে। আর চেষ্টা করবে ফ্রি হ্যান্ড লেখার জন্য। এই জন্য কোনো কিছু না জানলে তো আর ফ্রি হ্যান্ড লেখা যাবে না। ওই জন্য ওই যে প্রশ্নটা হয়তো ছাড়া পড়বে বা তুমি বাদ দিতে চাচ্ছ সেটাও 2-4 বার রিডিং করবে। রিডিং করলে দেখবা পরীক্ষার হলে মানুষের ব্রেন আসলে অনেক শার্প থাকে, তখন কোথায় কি পড়েছি এই জিনিসগুলো মাথায় চলে আসবে। একবার যদি 2-4 বার যদি রিডিং পড়া থাকে তখন দেখবা ওখান থেকে ভালোভাবে তুমি লিখতে পারছো। সো এখানে তো 15টাই পড়বে, যেগুলো তোমার মনে হচ্ছে যাচ্ছে আমি বাদ দেবো সেগুলোও একটু করে পড়ার চেষ্টা করো। আচ্ছা, আমরা উল্টো দিক থেকে শুরু করি। সিধা দিক থেকে অনেকবার শুরু করেছি, এবার উল্টা দিক থেকে। উল্টা দিক থেকে শুরু করতে গিয়ে আমাকে একটু বইয়ের হেল্প নিতে হবে। আমি একটু বইটা ওপেন করি। লার্নিং ড্রাইভ, তাই না? একটা চা খাচ্ছি তারপরেও কাজ হচ্ছে না। ওষুধ খেতে পারছি না কারণ হচ্ছে একটা অন্য একটা এর জন্য হোমিও ওষুধ খাচ্ছি, যার জন্য আবার অ্যালোপ্যাথি খেতে পারছি না। আচ্ছা, আমরা এবার এই প্রশ্নটা পড়ি। এই যে এই প্রশ্নটা, সেটা হচ্ছে রাইট এ ব্রিফ নোট অন লার্নিং ড্রাইভ। রাইট এ ব্রিফ নোট অন লার্নিং ড্রাইভ যখন বলবে তার মানে হচ্ছে এইটার সামারিটা লিখে ফেলতে হবে, অথবা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখে ফেলতে হবে। এখন কথা হচ্ছে যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা অনেক বড়, আর এই প্রশ্নটা তো 4 মার্কের, তাহলে কি পুরোটা লিখবো? তো পুরোটা না, তখন মেইন অংশগুলো লিখতে হবে। যেমন এটার থিম কি, এক লাইনে বলে দিলাম। এরপরে এটার সামারিটা কি, এটাতে কি হলো। তারপরে এটার হচ্ছে রাইম স্কিমটা কি যদি মনে থাকে লিখলা, বা এটা সনেট কিনা, বা ড্রামাটিক মনোলগ নাকি নাকি অন্য কোনো লিরিক কবিতা সেটা লিখলা। হয়ে গেল। এখানে দু একটা ফিগার অফ স্পিচ থাকলে সেটা লিখলা, মানে 1.5 পাতার মধ্যেই কমপ্লিট করে ফেলবা, তাহলেই হয়ে যাবে। তো এইটা আমরা একটু আলোচনা করি যে রাইট এ ব্রিফ নোট অন লার্নিং ড্রাইভ। লার্নিং ড্রাইভের যে কথাগুলো সেগুলো আমরা একটু দেখি। যে লার্নিং ড্রাইভ মূলত একটা কবিতা, যে কবিতায় মূলত মানে ডেসক্রাইব করা হয়েছে দ্য প্রসেস অফ ডেভেলপিং পোয়েটস কনসাসনেস। ডেভেলপ করা হয়েছে বা এখানে আমাদেরকে দেখানো হয়েছে যে পোয়েটের যে কনসাসনেস,
ছোটবেলায় যখন সে ছিল তখন সে তো অনেক বিষয় কনসাস ছিল না। ইভেন গ্রাইফ কি জিনিস, দুঃখ কি জিনিস সেটা সে জানতোই না, বুঝতোই না। বাট পরবর্তীতে সে এটা বুঝতে শিখেছে। এটাই বলছে যে কনসাসনেস অফ ইন্টেন্স সরো, অর্থাৎ খুবই কষ্ট জিনিসটা কি অথবা দুঃখ জিনিসটা কি, এটা তিনি বুঝেছেন তার লাইফের দুইটা ডিফারেন্ট এজে এসে। আমরা কবিতার শুরুতে যেটা দেখতে পাই যে পোয়েট একটা উদাহরণ দিচ্ছেন তার আর্লিয়ার রিয়াকশনের ব্যাপারে, অর্থাৎ তিনি তার ছোট এজে যখন তার বয়স 8 বছর, তিনি তখন দেখেছেন তার দিদা, আহ, দিদা মানে হচ্ছে গ্র্যান্ডমাদার মানে দাদি, তার দাদি মারা যাচ্ছে এবং মারা যাওয়ার সময় তিনি তার ডেড বেড যেটা মৃত্যু শয্যা সেখানে তাকে দেখছেন। এবং তিনি বলছেন যে তখন তিনি এত ছোট ছিলেন যে আসলে সোশ্যালি এবং ইমোশনালি তিনি ইনভলভ হতে পারছিলেন না। এই যে সবাই দুঃখ কষ্ট করছে কান্নাকাটি করছে, তিনি ওর ব্যাপারে তার কোনো ফিলিংসই নাই, তিনি বুঝছেন না। তিনি এখানে বলছেন যে রিমেম্বার ফিলিং, তারপরে নাথিং, এই শব্দগুলোর দ্বারা তিনি বলছেন যে আমার এই জিনিসগুলো কিছুই কাজ করছে না। এবং হোল সিনটা তার কাছে একটা মনে হচ্ছিল যেন একটা নোভেল, একটা উপন্যাস যেন এটা। তার দিদা মারা যাচ্ছে, সবাই কান্নাকাটি করতেছে, তাকে কবরে নিয়ে যাচ্ছে, এগুলো কোনো ব্যাপারই তার কাছে মনে হচ্ছে না। মানে দুঃখ জিনিসটাই তিনি ফিল করেন না তখন। সো একটা সময় যখন তার দিদা মারা যাবে যাবে, দিদাকে পানি খাওয়াতে হবে, তো এই সময় তাকে তার বাড়ির লোকজন বিছানা থেকে টেনে তুললো এবং পানির গ্লাসটা দিল যে তুমি তোমার দিদাকে খাওয়াও। তো সেটা সে করলো এবং এই বয়সে সে হচ্ছে তার দিদাকে পানি টানি খাইয়ে আবার সে শুয়ে পড়লো। আর তারও এরকম ফিলিংস নাই। কিন্তু যখন কবি কনসাস হচ্ছেন, মানে একটু পরে আর কি, 2 বছর আগের ঘটনা এবং 2 বছর পরের ঘটনা, 2 বছর পরে যখন তার সিস্টার মারা যাচ্ছে, তার ছোট বোন মারা যাচ্ছে নিউমোনিয়াতে, তখনকার একটা ঘটনা আবার তিনি উল্লেখ করছেন উদাহরণস্বরূপ। তিনি বলছেন যে এই সময়টাতে এই ইনসিডেন্টটা আমার ভেতরে একটা ডিভাস্টেটিং একটা অবস্থা ক্রিয়েট করে এবং আমি সার্টেনলি যেন বুঝতে পারি যে দুঃখ কি জিনিস। এবং তিনি বলছেন যে তিনি একটা মেন্টাল শক এতটাই পেয়েছিলেন যে তিনি এটাকে ডিসক্রাইব করতে পারছেন না, এবং তিনি তার সিস্টারের যে মৃত্যু, সেই মৃত্যুর পরে অনেক দিন যাবৎ তিনি এই বিষয়টা তার মনে ছিল এবং মানে অনেক দিন যাবৎ তিনি এই দুঃখটা পেয়েছেন। বলছে যে তার সিস্টার মারা যাওয়ার পরে, তার বোন মারা যাওয়ার পরে তিনি আর যেন খেলাধুলা করতে পারতেন না বন্ধুদের সাথে, তাদের প্র্যাঙ্ক গুলো তিনি আর নিতে পারতেন না। তিনি চিন্তা করতেন মানে তিনি হাসবেন বা হাসাহাসি করবেন, এই জিনিসগুলো তিনি করতে পারতেন না। কিন্তু একদিন যেটা হলো যে তার ভেতরেও রিজেনারেশন চলে আসলো, মানে তিনি ওই শোকটা কাটিয়ে উঠলেন এবং কাটিয়ে ওঠার পরে তিনিও হাসি ঠাট্টা তামাশায় আবার মেতে উঠলেন। সো এইভাবে আর কি তিনি তার দুঃখের কথাটা বলছেন। এখন এটা হচ্ছে আমি জাস্ট সামারির কথাটা বলছি। সামারিটা আমরা এই প্রশ্নটাকে আরো ছোট করতে পারি। ছোট করতে পারি ব্যাপারটা এরকম ভাবে, যদি আমি ইংলিশে বলি তাহলে এইভাবেই শুরু করবো, যেহেতু এটা ছোট কোশ্চেন, ছোট কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু ইন্ট্রোডাকশন দেওয়ার অত টাইম নাই। আমরা এইভাবেই শুরু করবো যে দ্য পোয়েম লার্নিং গ্রাইফ, এইভাবে বা এরম ভাবে বলতে পারি, দ্য থিম অফ দ্য পোয়েম লার্নিং গ্রাইফ ইজ দ্য পোয়েটস কনসাসনেস consciousness about the grief. At the first incident, when his daughter, his grandmother died, he was a younger one and couldn't understand the meaning of grief, true meaning of grief. And later, just after 2 years, when his sister uh, died, then he the understood what is grief, and he was in a intense feeling, that such a intense feeling that he couldn't even play with his friend. He doesn't didn't tolerate anybody's prank or anything else. And now he is totally in consciousness about the grief. And just after few days he got regeneration, and again he could learn, he could laugh and smile at that time. মানে এই যে আমি যে কথাগুলো বললাম, এইভাবে তোমাদেরকে উপস্থাপন করতে হবে। এগুলো যদি তোমরা একটু প্লাস মাইনাস করে এগুলো যদি উপস্থাপন করতে পারো তাহলেই এটা কাজ হয়ে যাবে। আর এর ভেতরে তোমরা আরেকটু মশলা যোগ করতে হবে, যেমন এটা রাইম স্কিমটা কি আমার মনে নাই, তো আমি অ্যাড করলাম না এটা। তখন তোমরা একটু রাইম স্কিমটা অ্যাড করবা। তোমরা এখানে দু একটা ফিগার অফ স্পিচ থাকলে সেটা অ্যাড করবা। ছোট ছোট করে, সবই ছোট ছোট করে, 1.5 পাতার মধ্যে যেন শেষ হয়ে যায়,
10 মিনিটে যেন এটা লেখা হয়ে যায়। আমি গতদিনও তোমাদেরকে বলেছি যে প্রতিটা মার্কের জন্য তোমরা 3 মিনিট করে সময় পাবা, তাহলে যেটা 4 মার্কের কোশ্চেন তার মানে সেটা 3 4 12 মিনিট, যেটা 10 মার্কের কোশ্চেন সেটা হচ্ছে 30 মিনিট, যেটা 1 মার্কের সেটা 3 মিনিট। তো এইভাবে তোমরা মাথায় রাখবে যে প্রতিটা মার্কের জন্য আমি 3 মিনিট করে সময় পাবো। মানে 12 মিনিটে 10 মিনিটে 1.5 পাতা লেখা সম্ভব। এটার জন্য একটু নিজের ভেতরে ইয়ে নিয়ে আসতে হবে। কেউ যদি মনে করো 10 মিনিটে তাই সম্ভব, সম্ভব না, এটা যখনই চিন্তা করবে আর তখন তোমার দ্বারা সম্ভব হবে না। কিন্তু এটা তুমি নিজেকে বোঝাতে থাকো, তোমার মাথাকে বোঝাতে থাকো যে হ্যাঁ এটা সম্ভব, এটা পসিবল, একটা করে লাইন লিখতে আর কতক্ষণ সময় লাগবে, তখন দেখবে যে এটা হয়ে যাচ্ছে। আর নিজেও একটু বাসায় প্র্যাকটিস করতে হবে যে আমি পারছি কিনা। আচ্ছা, ফ্রি রাইম কিনা এটা আমার মনে নাই, একটা তোমরা ওইভাবে তোমাদের লেখার মধ্যে দিতে হবে। আচ্ছা, এই গেল প্রশ্ন এটা। এটা থেকে আর কোনো কোশ্চেন আছে আমরা একটু দেখি। এই যে এখানে এটা, হোয়াট ইজ দ্য পোয়েটস রিয়াকশন আফটার হিজ ডটার্স ডেথ, রিয়াকশনটা কি ছিল? আমরা এখানে এইভাবে বলতে পারি যে আচ্ছা, ওয়েট করছে অ্যাড হওয়ার জন্য, কে সে, কই, ও এটা আসিফ আইফোন নিচে চলে আসছে তো আর তো বুঝতে পারতেছি না। আচ্ছা, এবার এটার ব্যাপারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আহ, এই কবিতায়, লার্নিং গাইড কবিতায় কবি মূলত ওই একই কথা আসবে কিন্তু, হ্যাঁ, তার বোনের ফিলিংস বলতে গিয়েও আমরা ওই একই কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলবো। এমন তো না যে দুইটা কোশ্চেনে কমন পড়বে, ব্যাপারটা এরকম তো না। And যেটাই আসুক আমরা কিন্তু এক কথাই লিখবো, শুধু জাস্ট আমরা ইমফাসাইজ করব হচ্ছে এই তার বোনের মৃত্যুর পর তার যে অবস্থাটা সেটার উপরে। যেমন এখানে আমরা এইভাবে বলবো যে দ্য লার্নিং লাইফ, ইন দ্য লার্নিং লাইফ কবিতা হচ্ছে কবি মূলত তার যে ইয়াঙ্গার বয়সের দুইটা ইনস্ট্যান্সের কথা তিনি এখানে বলেছেন, উদাহরণ দিয়েছেন। একটা হচ্ছে তার দাদির মারা যাওয়া, আর একটা হচ্ছে তার বোনের মারা যাওয়া। তো যখন তার দাদি মারা যায় তখন তিনি আসলে দুঃখ যে জিনিসটা কি, লাইফ জিনিসটা কি, সেটা তিনি জানতেন না, বুঝতেন না। ইভেন যখন তার দিদা ডেড বেডে রয়েছে তখন সে ঘুমিয়ে আছে এবং ঘুম থেকে তোলার পরে তাকে পানি খাওয়াতে দেওয়া হলো, সে পানি খাইয়ে আবার শুয়ে পড়লো। মানে সে জিনিসটা বুঝেই না। ইভেন পরের দিন যে তার দিদা মারা গেছে সবাই কান্নাকাটি করছে, তার ভেতরে কোনো ফিলিংস নাই। জাস্ট আফটার 2 ইয়ার্স যখন তার বোন মারা যায় তারপরে কি কি ঘটলো এবার এইটাকে আমরা বর্ণনা করতে হবে। যে তার বোন মারা গেল, এবার তার চারিদিকে শূন্য শূন্য মনে হচ্ছে, তার কোনো কিছু ভালো লাগছে না। ইভেন তার বন্ধুরা খেলতে ডাকছে, সে খেলাধুলায় সে যাচ্ছে না, বন্ধুদের সাথে খেলতে পারছে না, আগের মতো স্মাইল, লাফালাফি, ঝাপাঝাপি এগুলো সে করতে পারছে না। এবং হচ্ছে বন্ধুদের করা যে প্র্যাঙ্ক গুলি, যে মজাগুলি, এগুলো সে অংশগ্রহণ আর করতে পারছে না। আরো যে কাহিনীগুলো আছে এগুলো তোমরা অ্যাড করবা। এরপরে তোমরা বলবা যে হচ্ছে বাট আফটার ফিউ ডেজ দ্য পোয়েট গট রিজেনারেটেড, এবং মানে রিজেনারেশন আসে তার ভেতরে। রিজেনারেশন বলতে তার আহ, কি বলে, পুনর্জাগরণ। সে আগের যে ভালো থাকা যে অবস্থা সেটা আবার চলে আসলো। এবার সে আবার বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারে, তাদের সাথে প্র্যাঙ্ক করা, হাসি তামাশা সবই আবার সে করতে পারলো। মানে যেটা হয় যে আমাদের বাস্তবিক লাইফে আমাদের যখন ফ্যামিলি থেকে মারা যায় প্রথম 2 4 দিন আমাদের ভালো লাগে না, বাট একটা সময় গিয়ে সবকিছু স্বাভাবিক করে নিতে হয়, ওটাই রিয়েলিটি। আচ্ছা, তো এই এই জিনিসটাই তোমাদেরকে তখন ফুটিয়ে তুলতে হবে। প্রথমে একই কথা প্রথমেও লিখতে হবে এবং শেষে গিয়ে যেটা চাচ্ছে সেটার উপর এমফাসাইজ করতে হবে, তাহলেই হয়ে যাবে। এটা থেকে আর কোনো কোশ্চেন আছে? না, এখান থেকে আর কোশ্চেন নাই। এবার আমরা আসি হচ্ছে এই প্রশ্নটা, এট দ্য টাইম অফ ক্রসিং দ্য ফেরি হাউ ডাজ ওয়াল্ট হুইটম্যান ডেসক্রাইব ডিফারেন্ট সাইডস। এটা একটা খুবই বাজে একটা কবিতা। ওয়াল্ট হুইটম্যান, তারপর টিএস এলিয়ট, হ্যাঁ জর্জ এলিয়ট না কিন্তু, টিএস এলিয়ট, এদের কবিতাগুলি খুবই ভয়ঙ্কর। বাংলাদেশে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, এদের কবিতা যেরকম, মানে কবিতা না, এদের রাইটিং গুলা যেরকম, এখানে এদের রাইটিং গুলাও সেরকম। পড়তে গিয়ে মানে দাঁত মুখ ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। So, আমরা এবার এখান থেকে একটু দেখবো, আমি একটু বইটা ওপেন করে নিই। তোমাদের কারো কিছু বলার থাকলে মেন টাইমে বলতে পারো।
এবার এখান থেকে আমরা একটু আলোচনা করি যে এই যে এই যে কবিতাটি, ব্রুকলিন ফেরির যে কবিতাটা, ক্রসিং ব্রুকলিন ফেরি, ব্রুকলিন হচ্ছে একটা জায়গার নাম কিন্তু, এবং হচ্ছে এটা নিউ ইয়র্ক শহরের ভেতরেরই একটা জায়গার নাম, এবং সেই জায়গাটার নদী, ধর মাঝখান দিয়ে নদী আছে, এপার থেকে ওপার যাওয়ার ব্যাপারটা এরকম। ঢাকার মাঝখান দিয়ে বুড়িগঙ্গা আছে, এবার বুড়িগঙ্গার উপরে তো ব্রিজ আছে। আর এই ধরো এই ব্রুকলিন নদীর উপরে তখন ব্রিজ ছিল না আর কি, যখন এই কবিতা লেখা হয় তখন এই ফেরি দিয়ে এপার থেকে ওপার পারাপার করতো। ঠিক এরকম করে ধরো তুমি এপার থেকে কেরানীগঞ্জ যাচ্ছ, এরকম একটা অবস্থা। তো এইরকম ব্রুকলিন ফেরি যখন পার হচ্ছিলেন, তখন এই ব্রুকলিন ফেরি পার হওয়ার সময় কবি তার আশেপাশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সিনারিও দেখছিলেন, এবং সেই সিনারিও গুলো এখানে বর্ণনা করেছেন। তিনি বলছেন যে এক ইভিনিং এ, এক সন্ধ্যায় তিনি এক ফেরি করে ম্যানহাটন থেকে ব্রুকলিনে যাচ্ছিলেন। অর্থাৎ ম্যানহাটন এবং ব্রুকলিন দুইটার মাঝখানে হয়তো নদী আছে। সেই নদী করে তিনি এপার থেকে ওপার যাচ্ছিলেন, এবং প্রায় মানে সন্ধ্যা হতে আর আধা ঘন্টা দেরি, এরকম একটা সময়। এবং ওই সময় ফেরিটা যখন যাচ্ছিল, তখন সেখানে বিজনেসম্যান যারা ছিল তারা এক্সপেন্সিভ সব দামি দামি ক্লথ পরেছিল, এখানে উইমেন যারা ছিল, এবং উইমেনদের সাথে করে বাচ্চা ছিল, এরপরে ওয়ার্কার যারা ছিল, যারা সারাদিনের কাজের শেষে বাড়ি ফিরছিল, তারাও ছিল। এবং এখানে যে জোয়ার বা যে স্রোতের যে বিষয়টা, সেটার কথা বলছে, যেখানে রাশিং পাস্ট দা বোট, মানে স্রোত গুলো যেন হচ্ছে বোটের সামনের থেকে, অর্থাৎ ফেরির সামনের দিক থেকে পেছনের দিকে যাচ্ছে, এটার কথা তিনি বলছেন। এবং এটা যে আমাদেরকে রিমাইন্ড করে দেয় যে দ্য টাইডস অফ পিপুল, মানে স্রোতটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে জনগণের যে স্রোত সেটা, এবং থিংস দ্যাট রাস্ট বাই দ্য রিডার থ্রু আউট দ্য পোয়েম। আচ্ছা, এখানে নিউ ইয়র্কের যে একটা পোর্ট, সেই পোর্টের কথা বলছে, যে এই পোর্টটাতে প্রচন্ড রকমের গাড়ি ঠিক না, মানে ফেরি বা এই জাতীয় অন্যান্য কিছু রয়েছে, জাহাজ। তো এগুলোর একটা স্মোক এর কারণে এখানে স্মোকি একটা অবস্থা রয়েছে, যেটা ঢাকা শহরে যে স্মোকি একটা অবস্থা সেরকম। এরপরে এখানে যে বোটগুলি সেগুলো অনেক ক্রাউডেড হয়ে আছে, বা এই যে বন্দর, নিউ ইয়র্ক যে বন্দরটা, এই বন্দরে প্রচুর বিদেশি জাহাজ বা বিদেশি বোট এসে ভিড়েছে, এরকম কথা বলছে। এরপর এখানে সেলররা রয়েছে, সেলররা এখানে হ্যাং আউট করছে, তারপরে বিভিন্ন বোট নিয়ে এবং পিপুলদের সাথে তারা চিৎকার চেঁচামেচি এগুলো করছে। তারপরে তারা কার্গো গুলো থেকে মাল আনা নেওয়া বা আপলোডিং ডাউনলোডিং করছে আর কি, মানে আনলোডিং আর লোডিং এটা করছে। তারপরে সিগাল যারা আছে, যারা এক ধরনের পাখি, তো এই পাখিগুলো কি করছে, উড়ছে আর কি ওই দিক দিয়ে, লুপিং করছে। এবং ডাইভিং থ্রু দ্য এয়ার, বাতাসের ভিতরে তারা যেন ডাইভ দিচ্ছে, আমরা বলি না ডিগবাজি মারা, সেই ডিগবাজি মারতেছে। এরপরে আরো অনেক রয়েছে, দ্য ফাউন্ড্রিজ দ্যাট প্রডিউস মেটাল অবজেক্টস। এরপরে এখানে রয়েছে যে বিভিন্ন ফাউন্ড্রি, ফাউন্ড্রি বলতে তোমাদেরকে বুঝাই, তোমরা আরএফএল এর মানে জানো কিনা? আরএফএল মানে হচ্ছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড। এই ফাউন্ড্রি মানে হচ্ছে যারা মেটালের তৈরি জিনিস বানায়। যেমন আরএফএল কি করে, টিউবওয়েলের মাথা বানাতো। আরএফএল যখন প্রথম তাদের বিজনেস শুরু করে, তখন আরএফএল শুরু করে হচ্ছে টিউবওয়েলের মাথা বানানোর কাজ, বা টিউবওয়েলের বা পানির পাম্পের যে বডি বা টিউবওয়েলের বডি এগুলো তৈরি করে। এবং প্রাণ যখন শুরু হয় তখন কিন্তু প্রথমে ম্যাঙ্গো জুস তারা তৈরি করেছিল। তো আমি এটা জানলাম কিভাবে, কারণ আমি প্রাণে চাকরি করেছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আমি প্রায় 8-9 মাস চাকরি করেছি। তো এই প্রাণ আরএফএল এর, এই আরএফএল এর শব্দটার অর্থ হচ্ছে আরএফএল, এফ মানে হচ্ছে ফাউন্ড্রি। ফাউন্ড্রি বলতে ওই যে যারা কলের মাথা, তারপরে এই সেই যারা ওই যে মাটিতে সাস করে কিন্তু ওই লোহাগুলো গলিয়ে ঢেলে ওইটাকে তৈরি করতে হয়, তো এই কাজগুলো আর কি এখানে হতো। বলছে যে ফাউন্ড্রি যেগুলো ছিল তারা হচ্ছে মেটাল অবজেক্ট গুলো তৈরি করতো উইথ গ্লো রেড অ্যান্ড ইয়েলো, মানে সেগুলো হচ্ছে লাল এবং হচ্ছে হলুদ ধরনের হতো, এবং তাদের চিমনি গুলো দিয়ে সবসময়ের জন্যই ধোঁয়া বের হতো। এবং এই সব কিছুই ওয়াটারি কারেন্ট উইল কন্টিনিউ দ্য ইব অ্যান্ড ফ্লো। বলছে এইভাবেই মূলত সারা দিন রাত্রি এই কাজগুলো চলতো, মানে একটা ব্যস্ততম একটা জায়গা ওই জায়গাটা, এবং বিভিন্ন রকমের কলকারখানা, মানুষের যাতায়াত, ফেরি, নৌকা, এগুলোতে একটা কোলাহলপূর্ণ একটা জায়গা।
আচ্ছা, এরপরে যেটা বলছে যে স্পিকার এখানে এই কথাগুলো বলার মাধ্যমে আমাদেরকে একটা রিমাইন্ডার দিচ্ছেন, আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে উই আর রিডিং সামথিং, আমরা কিছু একটা পড়ছি, অ্যান্ড উই আর লাইক, আমরা লাইক হিম দ্যাট সাইট আই গেস আই এম রিডিং। আচ্ছা, আমরা যেরকম এখানে কবিতাগুলি পড়ছি, পড়ে যেন ওই আহ, দৃশ্যগুলো এখন পড়ছি আমরা, ঠিক কবি এখানে ভাবছেন যে আমি যেন এই এই পুরোটা যেন একটা বই, এবং এই বইটা যেন আমি পড়ছি। এই যে এত এত জিনিস দেখছেন, এই যে এত এত কিছু জিনিস ভাবছেন, তিনি ভাবছেন যেটা তিনি দেখছেন বা ভাবছেন না, মূলত তিনি এই বইটা যেন পড়ছেন, এরকম একটা কথা বলছেন তিনি। দেন হি সেইজ হি ইজ ওয়াচিং আস, এবং তারপরে তিনি বলছেন যে তিনি যেন আমাদেরকেও দেখতে পাচ্ছেন। উই উই চেক আন্ডার আওয়ার টেবলস অ্যান্ড ইনসাইড আওয়ার ক্লোসেট জাস্ট টু মেক শিওর। এবং আমাদেরকে বলছেন যে আমরা যেন আমাদের টেবিল এবং ক্লোসেট গুলো চেক করি, যে তিনি আমাদেরকে দেখছেন কিনা এই বিষয়টা দেখার জন্য। তো এখানে মূলত এই কথা, এই প্রশ্নটার অ্যান্সার হবে এটাই যে আহ, কবি তার ফেরির উপরে তিনি কোন কোন জিনিসগুলো দেখলেন ফেরি থেকে, সেটাই। এরপরে কি রিমাইন্ডার দিচ্ছেন এই সে, এগুলো দরকার নাই। এটা যেহেতু ছোট কোশ্চেন, ব্রিফ কোশ্চেন, সরি ব্রড কোশ্চেন, কি বলে, শর্ট কোশ্চেন, 4 মার্কের, সো এখানে খুব বেশি এটা ইয়ে করতে হবে না। আচ্ছা, ব্রুকলিন ফেরি, এটার পরে আর কিছু আছে এখান থেকে, ফেরি থেকে? ফেরি ফেরি, রবীন্দ্রনাথ, এলিমেন্ট অফ ফিয়ার, চাইল্ডহুড, পিয়ানো, মিস্টিক পোয়েট, হুইটম্যান, মিস্টিক পোয়েট, মিস্টিক, মিস্টিকের মানেটা মনে আসছে না, মিস্টেরিয়াস তো ইয়ে, রহস্যময়, রহস্যময় ঠিক না এখানে। আচ্ছা, কৌশলী, হুম, এখানে তিনি যে একজন কৌশলী পোয়েট সেটার কথা বলছে। মিস্টিক মানে হচ্ছে তোমার রহস্যময় হয় মিস্টেরিয়াস থেকে, কিন্তু এখানে মূলত কৌশলী। 3বার ট্রাই করে জয়েন করতে পারছে না, তাহলে এটা কি বলছে এখানে? দ্য হোস্ট উইল লেট ইউ সোন অ্যাবাউট পার্সোনাল মিটিং রুম, মানে সে অন্য কোনো ইয়ে দিয়ে হয়তো ট্রাই করছে। আচ্ছা, তো এবার আমরা আরেকটা কোশ্চেন দেখি, সেটা হলো মিস্টিক পোয়েট, এটা আমরা দেখব। তো মিস্টিক হচ্ছে তিনি যে কৌশলী, সেটাই আমাদেরকে প্রমাণ করতে হবে, এবং সেটা প্রমাণ করব আমরা। দেখি আমাদের এখানে কোনো ইয়া আছে কিনা। আচ্ছা, আমরা এখান থেকে প্রমাণ করি। আচ্ছা, এখানে বলছে যে হুইটম্যান তিনি আনডাউটেডলি একজন মিস্টিক পোয়েট, এবং তার যে ভিশন সেটা ইনসুইটিভ, মানে এখানে এটা আহ, খুবই, তার ভিশনটা আর কি তিনি যেন আগেই বলে দিচ্ছেন এরকম, এবং আন্ডারস্ট্যান্ডেবল এবং রিয়েলাইজেবল এটা। এবং তিনি ফিল করছেন প্রেজেন্স অফ ডিভাইন রিয়ালিটি বিহাইন্ড অ্যান্ড উইদিন দ্য অর্ডিনারি ওয়ার্ল্ড অফ সেন্স অ্যান্ড পারসেপশন, মানে তিনি তার আশেপাশের সবকিছুর ভেতরে একটা ডিভাইন রিয়ালিটি তিনি খুঁজে পাচ্ছেন। ডিভাইন বলতে এক কথায় স্বর্গীয় বা গডের একটা উপস্থিতি যেন তিনি খুঁজে পাচ্ছেন সবকিছুতেই। এবং তিনি ফিল করছেন যে গড হচ্ছে, ফিল দ্যাট গড অ্যান্ড দ্য সুপ্রিম সোল অ্যানিমেটিং অল থিংস, মানে তিনি ফিল করছেন যে সব কিছুকেই গড যে অ্যানিমেট করছে, মানে সবকিছু এই যে নড়াচড়া যা কিছু ঘটছে আশেপাশে, চলন বলন সবকিছুই চেঞ্জ, যা কিছু ঘটছে সবকিছুই মূলত গড করছে, এটা তিনি ফিল করছেন। এবং গডকে তিনি আইডেন্টিক্যাল দেখতেছেন সব জায়গায়, মানে সব জায়গায় গডকে তিনি যেন পাচ্ছেন। তো যদিও হুইটম্যান তিনি ডিরেক্টলি কখনোই অ্যাসোসিয়েটেড ছিলেন না। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কল আসার কথা, এই জন্য আমি যত অপরিচিত নাম্বার থেকে কল আসুক না কেন ইদানিং রিসিভ করতে হচ্ছে।
তো এখন যে কল দিয়েছিল তোমাদের ভেতরেই একজন আর কি। So, এটা করা উচিত হয়নি, এটা জানোই যে এই সময়টাতে ক্লাস হয়। ওকে, বলা হচ্ছে যে যদিও হুইটম্যান ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড ছিলেন না উইথ দ্য মুভমেন্ট, মানে ওই সময় একটা মুভমেন্ট চলতেছিল আমেরিকান, মানে ট্রান্সেন্ডেন্টালিস্ট যারা ছিলেন তাদের একটা মুভমেন্ট চলতেছিল, এবং সেই মুভমেন্টের নাম ছিল র্যালফ ওয়াল্ডো। সরি, মুভমেন্টটার যারা ইয়ে ছিল আর কি, ওই কি বলে ওইটাকে, আহ, ওইটাকে যারা আগিয়ে নিচ্ছিল, নেতৃত্ব দিচ্ছিল, তারা ছিলেন হচ্ছে, একটা হচ্ছে এমারসন আর একটা হচ্ছে হেনরি ডেভিড থরো, এইচডি থরো, এরা হচ্ছে রাইটার। তো তাদের সাথে ডিরেক্টলি তিনি অ্যাসোসিয়েটেড ছিলেন না। তারপরেও তার এই যে বিলিভ, বিশেষ করে স্পিরিচুয়াল ইউনিটি এবং ন্যাচারাল ওয়ার্ল্ডের যে ভেতরে যে গডের যে উপস্থিতি, এই বিষয়ে তাদের তাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসটা অটোমেটিক এসেছে। তিনি ওই ওই জাতীয় যে বিভিন্ন মুভমেন্ট, সেই মুভমেন্টের সঙ্গে জড়িত ছিলেন না। কারণ মুভমেন্ট মানে আমরা জানি আন্দোলন, কিন্তু সবকিছু কিন্তু আন্দোলন না। মুভমেন্ট হচ্ছে একটা আইডিওলজি হতে পারে, যেমন বলি না আমরা যে প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট, তারপরে রেনেসান্স মুভমেন্ট, এলিজাবেথান, এই যে এগুলো, এগুলো হচ্ছে একটা আইডিওলজি, এগুলোকে বোঝায়। এখন আবার বলবা যে আইডিওলজি মানে কি? আইডিওলজি বলতে এক ধরনের আইডিয়া, থিওরি, বিশ্বাস। যেমন বর্তমানে যেটা আমাদের আওয়ামী লীগের যেটা আছে যে স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, মানে স্বাধীনতাই এদের আইডিওলজি। তারপরে বিএনপির আইডিওলজি হচ্ছে জাতীয়তাবাদ, মানে সবকিছুকেই দেশকে কেন্দ্র করে, মানে সবকিছু কিছু কাছাকাছি সবই, কিন্তু তারপরেও চেঞ্জ আছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে এই হুইটম্যান আবার, মানে অনেক রাইটার, অনেক ক্রিটিক হুইটম্যানকে রিলিজিয়াস পোয়েটও বলে থাকেন। এবং এই যে ইভেন এই যে কবিতা, এই কবিতাটাকে রিলিজিয়াস কবিতা বলে থাকেন, আবার কিছু আছে এটাকে রিলিজিয়াস বলেন না। সো হুইটম্যানকে এই রিলিজিয়াস বলার একটা কারণ হচ্ছে, সরি, ওয়ান অফ দ্য রিজনস হুইটম্যানস অ্যাভয়েড, হুইটম্যানস একটা জিনিস অ্যাভয়েড করেছেন এই রিলিজিয়াস না হওয়ার ব্যাপারে, সেটা হচ্ছে এখানকার ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজগুলো অনেক দিন অনেক হচ্ছে সিম্পল ইয়ের, মানে রিলিজিয়াস কোনো ইনক্লাইনেশন বা রিলিজিয়াস কোনো যে সংযুক্তি, এইসব ধরনের তিনি কোনো ওয়ার্ড এখানে ইউজ করেননি। এবং তিনি পিপুলকে কখনোই ডিভাইড করেননি, বিশেষ করে লাইক সে এই জাতীয় ওয়ার্ডগুলো কিন্তু কখনো ওইভাবে তিনি ইয়ে করেননি। তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই জাতীয় যে বিষয়গুলো, এগুলো তিনি কখনো উপস্থাপন করেননি। এই প্রশ্নটা একটু জটিল, তবে এই প্রশ্নটা আমি যেটা বলবো যে তোমরা যখন ফার্স্ট ইয়ারে এই প্রশ্নটা যদি আসে, তোমরা অ্যাভয়েড করবা। যদি কখনো এই প্রশ্নটা পরীক্ষায় আসে, ইভেন আমি এটাও বলে থাকি যে যদি এই ব্রুকলিন ফেরি থেকে কখনো কোনো কোশ্চেন এসে থাকে, এই যেমন এই কোশ্চেনটা আসলে তোমরা এটা অ্যান্সার দিবা, ভালো মার্কস পাবা, বাট এটার কিন্তু অ্যান্সার দিলে তোমরা ভালো মার্কস নাও পেতে পারো, মিস্টেক পয়েন্ট। কারণ এটা এক একজনের কাছে এক এক রকম কন্ট্রোভার্সিয়াল। সেটা হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পিয়ানো। এখন পিয়ানো, এই টাইটেলটা আমাদেরকে, এই কবিতাটার নাম যে পিয়ানো হয়েছে এবং পিয়ানোটা যে দেয়া ঠিক হয়েছে, এটা এটা আমাদেরকে প্রুভ করতে হবে। সো এখানে আমরা জানি যে পিয়ানো হচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তোমরা জানো, এবং এই পিয়ানোটা দিয়েই মূলত এইখানে এই কবিতায় এক ধরনের মেমোরিকে রিকল করা হয়েছে বা রিমেম্বার করা হয়েছে। সেই জিনিসটাই আমরা এখানে বোঝার চেষ্টা করব। এখানে দেখো এই কবিতায় পিয়ানোটা মূলত মানে এটার যে সেন্ট্রাল থিম, সেই সেন্ট্রাল থিমটা মূলত এই পিয়ানোকে কেন্দ্র করেই, এবং পিয়ানোর দ্বারা একটা মিউজিক বাজছে এবং সেই মিউজিকটাকে কেন্দ্র করেই এখানে কবি মিউজিক এবং মিউজিকের যে একটা স্ট্রংগেস্ট পাওয়ার রয়েছে, বিশেষ করে মেমোরিকে রিকল করার, সেটার কথা তিনি বলছেন। এবং তিনি বলছেন যে এই পিয়ানোর আরেকটা, মানে পিয়ানো দিয়ে তিনি আরেকটা জিনিস বোঝাচ্ছেন যে এ লার্জ রোল ইন দ্য ম্যানস লাইফ, অর্থাৎ মিউজিক, মিউজিক যে মানুষের জীবনে একটা রোল প্লে করে, সেই রোলের কথাও তিনি বলছেন। তিনি বলছেন যে এই পিয়ানোটা একটা সময় তার মা বাজাতো, এবং তখন তিনি এই পিয়ানোর মাধ্যমে তিনি হিম গাইতেন, অর্থাৎ এই যে তোমার প্রার্থনা সঙ্গীত বা আমরা যেটা বলি যে গজল, এই গজল গাইতেন তিনি। এবং এটা তার চাইল্ডহুডে তিনি শুনতেন আমাদের এই কবি। এবং যখন তিনি বড় হচ্ছেন, তিনি বড় হওয়ার পরে তিনি তার যে লাইফের যে দুঃখ কষ্টগুলো, এগুলোকে
রিলিজ করার জন্য তিনিও গিয়ে এই পিয়ানোর আওয়াজটা শুনছেন বা পিয়ানোটা যেন বাজাচ্ছেন। তো এখানে যেন ফিল করছেন যে এখানে একজন উইমেন আছে এবং সে গান গাচ্ছে এবং পিয়ানো বাজাচ্ছে, এটা যেন তিনি ফিল করছেন। এবার এরপরে তিনি এই যে পিয়ানোটা, এটা যেন তাদের চাইল্ডহুডের একটা গাইড হিসেবে কাজ করেছে এবং স্টিল এটা কন্টিনিউ করছে তাদের লাইফে, একটা গাইড যেন এখনো করছে। এবং সিমিলারলি এই কবিতায় এই যে টাইটেলটা ইউজ করা হয়েছে, এইখানে মূলত একটা ওনোম্যাটোপিয়া ইউজ করা হয়েছে। ওনোম্যাটোপিয়া ইউজ করা হয়েছে এই হচ্ছে এই কবিতার ভেতরে। এবং এই কবিতার ভেতরে ওনোম্যাটোপিয়াটা লরেন্স এখানে বলছেন এভাবে যে, মানে তিনি একটা as the tiny detail of the piano would sound loud to a small child, consequently would be described as booming when later remembered even as an adult, so simply portrayed। বলছে যখন এই পিয়ানোটা বাজানো হতো ছোটবেলায়, তখন এটার একটা মানে ইয়ে ছিল, কি বলে, একটা প্রভাব ছিল তাদের ভেতরে, এবং এই পিয়ানোটা তাদেরকে যেমন গাইড করত, ঠিক এরকমই অ্যাডাল্টহুডে এসে যখন তিনি দুঃখ কষ্টে জিনিসগুলোর ব্যাপারে তিনি রিয়েলাইজ করতে পারছেন বা লাইফটাকে তিনি কি এটা বুঝতে পারছেন, জীবনের যে বিভিন্ন রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলোর ব্যাপারে যে তিনি যখন হচ্ছে ভারাক্রান্ত, তখন এই পিয়ানোটাই তাকে আবার ওল্ডের যে ছোটবেলার যে মেমোরিটাকে রিকল করতে হেল্প করছে। এবং তিনি যেন ফিল করছেন যে এখানে এখনো পিয়ানোটা বাজছে এবং একজন মেয়ে বাজাচ্ছে, এটা তিনি যেন ফিল করছেন। এবং এইখানে মূলত এই যে পিয়ানোটা যে দুইটা এজের ভেতরে যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করছে, তো সেই হিসাবে এই পিয়ানো টাইটেলটা একটা জাস্টিফাইড টাইটেল আর কি। এখানে একটা কথা, সেটা হচ্ছে যে দুইটা মেমোরি, একটা হচ্ছে বর্তমানে কবি রয়েছেন এবং আরেকটা হচ্ছে পাস্ট মেমোরি, এবং দুইটা মেমোরির সাথেই এই পিয়ানোটা জড়িত। অর্থাৎ একটা মিউজিক, সেটা অতীতে যেটা বাজছিল সেই মিউজিকটা যেন তারা এখনো শুনতে পাচ্ছেন, এবং এটা কিসের মাধ্যমে, ওই পিয়ানোটাকে দেখে বা পিয়ানোর শব্দটা শুনে, পিয়ানোর মিউজিকের কারণে। তো এখানে তিনি বলছেন যে এই পিয়ানোর যে মিউজিক সেটা অতীতে গাইড হিসেবে কাজ করছে এবং বর্তমানেও তাকে দুঃখ কষ্ট থেকে রিলিফ দিচ্ছে। তো এখানে এই কবিতাটার যেহেতু মেইন, আমরা যদি পিয়ানোকে একটা ক্যারেক্টার হিসেবে চিন্তা করি, তাহলে পিয়ানো এখানে একটা ক্যারেক্টার হিসেবে কাজ করছে এবং দুইটা সময়কে এখানে যেন এক সূত্রে বাঁধছে এবং বেঁধে পূর্ণাঙ্গভাবে কবিতাটা আমাদের সামনে উপস্থাপন করছে। তো এখানে পিয়ানোর টাইটেলটা দেয়া একটা জাস্টিফাইড টাইটেল, মানে ওকে, এই টাইটেলটা ওকে আছে। এরপরে পিয়ানো নেওয়ার কথা কিছু আছে কি? হোয়াট ইমেজ অফ চাইল্ডহুড ডু ইউ গেট ফ্রম দ্য পোয়েম পিয়ানো? পিয়ানো থেকে তুমি ছোটবেলার কোন ইমেজগুলো বা ছোটবেলার কোন হচ্ছে স্মৃতিগুলো তোমার ভেতরে আসছে বা তুমি বুঝতে পারছো বা জানতে পারছো? তো সেটাই এখানে আমাদেরকে এক্সপ্লেইন করতে বলছে। আমরা এখানে চাইল্ডহুডের পিকচারের কথা বলছে, তো বা চাইল্ডহুডের ব্যাপারে কোন ছবিটা তিনি এখানে চিত্রায়িত করেছেন। সো আমরা এখানে দেখতে পাই যে এই কবিতাটা শুরু হচ্ছে একটা মানুষ, যে মানুষ কিনা একটা পিয়ানোর সামনে আর কি দাঁড়িয়ে আছে, এবং তিনি দেখছেন যে একটা সফিস্টিকেটেড উইম্যান, সে যেন পিয়ানো বাজাচ্ছে এবং তিনি এটা শুনছেন। এবং তিনি বলছেন যে ক্লিয়ারলি দ্য সিঙ্গিং উইম্যান রিমাইন্ডস দ্য ম্যান অফ হিজ চাইল্ডহুড। এবং এই যে যে আর কি গানটা গাচ্ছে, সেটা এই মানুষটাকে তার চাইল্ডহুডের সময়টাকে মনে করিয়ে দিচ্ছে, এবং তখন তিনি ভিজুয়ালাইজ করছেন তার নিজের চাইল্ডহুডটাকে। সাডেনলি তিনি দেখছেন যে একটা স্টেরিওটাইপ একটা ইমেজ অফ চাইল্ডহুড আন্ডার দ্য পিয়ানো, মানে তিনি পিয়ানোর নিচে যেন একটা ছোট্ট একটা শিশু বা সেই শিশুকে যেন তিনি দেখছেন, শিশু যেন বসে আছে এবং প্রেসিং দ্য স্মল poised feet of a mother who smile as she sing। এবং তার মাকে যেন সে হচ্ছে পা দিয়ে আঘাত করছে বা নাড়া দিচ্ছে, এবং তার মা যেন তাকে দেখে হাসছে বা সে যেন তার মাকে দেখে হাসছে, এরকম আর কি কথাবার্তা এখানে ইয়ে করছে। But this simple portrait of a child soon turns into a enigmatic figure as it becomes a symbol of Halcyon,
ডেজ, হ্যালকন ডেজ। মানে এই যে খুব সুন্দর একটা রিকল, যেটা মেমোরির রিকল তিনি করছেন, সেটাই খুব তাড়াতাড়ি একটা বাজে একটা সিম্বলে পরিণত হয়ে গেল। বাজে একটা সিম্বল বলতে তিনি তার লাইফের, বর্তমান লাইফের যে অবস্থা, সেই অবস্থাটা তিনি তার মনে পড়ে গেল বা এরকম কিছু একটা। এবং এখানে স্পিকার আইডেন্টিফাই করছেন তাকে একজন চাইল্ড হিসেবে, তিনি তার ছোটবেলায় যেন ফিরে যাচ্ছেন এরকম। এবং এখানে সেকেন্ড স্ট্যান্জাতে তিনি আর একটা জিনিস উপস্থাপন করছেন যে অ্যাকশন অ্যাডভান্সেস এন্ড দ্য পারসন ইন দ্য পোয়েম বিগিনস টু উইপ। তিনি যেন এবার কাঁদছেন সেকেন্ড স্ট্যান্জাতে, এবং তিনি যেন একটা ছোট বাচ্চা হয়ে যাচ্ছেন এরকম বলছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষ, যে কিনা অ্যাডাল্ট একজন মানুষ, সে হঠাৎ যেন একটা ছোট বাচ্চার মতো সে নিজেও যেন ওই হচ্ছে কাঁদছেন বা বসে আছেন পিয়ানোর নিচে। তো এই এই কথাটাও এখানে বলা হচ্ছে। মানে এগুলো এগুলো হচ্ছে সব চিত্র, ইমেজ। তুমি এই কবিতাটা পড়তে গিয়ে কোন কোন ছবিগুলো তোমার চোখের সামনে ভেসে উঠেছে। এখানে আমরা আরো পাই যেমন রিলিজিয়াস সং যেন এই পিয়ানোতে বাজানো হচ্ছে। তো এখানে আমরা রিলিজিয়নের একটা ইমেজ আমরা এখানে পাচ্ছি। এরপরে এখানে দ্য চাইল্ড ইজ অ্যাট এজ অফ হিজ গ্ল্যামারাস চাইল্ডহুড ডেজ, এবং এই চাইল্ডটা একটা গ্ল্যামারাস চাইল্ডহুড ডেজ এর ভেতরে রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ সাবমিট করছে তাকে টু দ্য মেমোরিজ অফ হিজ চাইল্ডহুড, তার নিজের মেমোরির যেটা ছোটবেলার, সেই ছোটবেলার মেমোরিটাকে তিনি খুব ভালোভাবে এখানে রিকল করছেন বা তাকে নিজেকে ওখানে সাবমিট করছেন। আমার এই বাচ্চাটা ইদানিং খুব বেশি কান্নাকাটি করে, ঠিক যখন আমি ক্লাস নিতে লাগবো তখনই। দরজার পাশে এসে মানে ও আসবে এখানে। হি ইজ হি অ্যাজ এ চাইল্ড উইপস ফর দ্য পাস্ট, এবং তিনি অ্যাজ এ চাইল্ড তিনি পাস্টের জন্য কান্নাকাটি করছেন। এবং হচ্ছে সো ইট অ্যাপিয়ার্স দ্যাট এ চাইল্ড ইজ অ্যান এম্বডিমেন্ট অফ দ্য স্পিকার হিমসেলফ। এবং এইখানে এই চাইল্ডটা যেন এই স্পিকারেরই একটা ছোট রূপ বা ছোট একটা অংশ আর কি। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই কবিতাটা কোন কোন ছবি আমরা দেখতে পাচ্ছি, সেটাই আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। এখানে কবি তার কবিতার ভেতরে উল্লেখ করছেন তার ছোটবেলার চিত্র। এখানে পিয়ানো বাজছে, পিয়ানোর ওখানে যেন ছোট একটা বাচ্চা বসে আছে। শেষে গিয়ে দেখতে পাচ্ছি যেন এই কবি নিজেই কান্নাকাটি করছেন, এবং পিয়ানোর যে বাচ্চাটা সেটা তিনি তার নিজেকেই ভাবছেন যে ওটাই তিনি। এরপরে এখানে পিয়ানোতে একটা রিলিজিয়াস সং বাজছে। তো এইগুলাই হচ্ছে এখানকার ছবিগুলো। তারপরে এটাকে যেটা করবা তোমরা, সেটা হচ্ছে কবিতা যখন পড়বে, পড়ে পড়ে একটা একটা করে ছবির নিচে নিচে দাগ দিবা, তাহলে এটা তোমাদের কিন্তু ইয়ে হয়ে যাবে, খুঁজে পাবা এটা তখন। এবং এখানে যেমন তুমি যে ইমেজ গুলো পাবা আরো, সেটা হচ্ছে, দাঁড়াও আমি একটু দেখি। আচ্ছা, এগুলো তোমাদের ওই কবিতাটা পড়তে হবে, কবিতা পড়লে কবিতার ভেতরে পাবা যেগুলো হচ্ছে ইয়ে রয়েছে, সেগুলো নিজ দিয়ে দাগ দিবা। এগুলো আরো আগে পড়া লাগতো এইভাবে, কিন্তু এখন তো কয়েকদিন পরে পরীক্ষা, এখন আর ওইভাবে সময় নেই। ওকে, এরপরে আমরা এই যে এই কবিতাটা দেখি। হাউ ওয়াজ দ্য পোয়েট ইন্সপায়ার্ড বাই দ্য সাইট অফ ড্যাফোডিলস। এটা ওই যে আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ড্যাফোডিলস, ওইটার কি নাকি এই ড্যাফোডিলের? আচ্ছা, এই দুটো আমরা সামনে দিয়ে পড়বো। আমরা এবার এটা দেখি। ডিসক্রাইব শ্যাল আই কম্পেয়ার দি অ্যাজ এ সনেট। এটা তো ব্রড কোশ্চেনেও মনে হয় তোমরা একটু পড়েছো, যে এটা যে একটা সনেট, সেই সনেট হিসাবে এটাকে প্রুভ করতে হবে। এখানে ডেসক্রাইব করা মানে এখানে প্রমাণ করো। সো এই প্রমাণটা কিভাবে করতে হবে, যে এই কবিতাটা একটা সনেট কবিতা, কারণ হচ্ছে এর ভেতরে 14টা লাইন রয়েছে। এর প্রতিটা লাইনের শেষে হচ্ছে রাইম স্কিম রয়েছে, যেটা আছে এবিবিবি বা যেটা আছে আর কি, সেটা তোমাদেরকে দিতে হবে। আর এর প্রতিটা লাইনের ভেতরে তিনি আয়াম্বিক মিটার ইউজ করেছেন এবং আয়াম্বিক পেন্টামিটার ইউজ করেছেন। এবং এই কবিতার প্রথম 8 লাইনে, এখানে যদিও ওইভাবে হচ্ছে অক্টাভ এবং সিস্টেট এটা নাই, তারপরেও এই কবিতার ভেতরে তিনি মানে সনেটের যে ফিচারগুলি সেইগুলো আছে কিনা এটা তোমাকে
প্রুফ করতে হবে। এক হচ্ছে লিরিক্যাল কিনা, দুই হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার কিনা, এখানে 14টা লাইন আছে কিনা, এটা শেষে রাইম স্কিম আছে কিনা, এবং এটা যে একটা ট্রেডিশনাল শেক্সপিয়ারিয়ান সনেট সেটা তোমাদেরকে বলতে হবে। আচ্ছা, আমরা এই কয়েকটা আলোচনা করলাম, আর তোমরা 10টায় আবার জয়েন করো। আমি এখন এখানেই রাখছি, তোমরা 10টায় আরেকবার জয়েন করো। আর তোমরা অনেকেই জয়েন করছো না, এটা করার চেষ্টা করো, 10টায় জয়েন করার চেষ্টা করো। তোমাদের কারো কিছু বলার আছে? বলার থাকলে বলতে পারো। স্যার, আপনি বলেছেন যে ওই রিডিং স্কিলের পার্ট বি ওইটা আপনি দেখবেন যে আমাদের ওইটা নিয়ে ক্লাস করা লাগবে কিনা। তো আপনি কি স্যার ওইগুলো দেখেছিলেন আমরা যে খাতাগুলো দিয়েছিলাম? রিডিং স্কিলের পার্ট বি? আচ্ছা, তারা তোমাদের খাতাগুলো হ্যাঁ স্যার, রিডিং স্কিলের পার্ট বি। আমাকে কোনটা একটু মেনশন দাও তো, কোন জায়গায় আছে? আচ্ছা স্যার, ওই আমরা বোধহয় স্যার 3জন জমা দিয়েছিলাম। আপনি ওই যে একটা এক্সাম দিয়েছিলেন না 4 ঘন্টা দেওয়ার জন্য ওইটা। ও আচ্ছা, ওই যে একদিনে বারবারে বসতে বলেছিলাম সেটা তো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওইটাই স্যার। আচ্ছা, ওইটা আমি তাহলে আমি আপনি বলছিলেন যে ওইটা, হুম, হ্যাঁ আপনি বলছিলেন যে ওইটা দেখে আপনি বুঝতে পারবেন যে আমাদের ওইটা নিয়ে ক্লাস করা লাগবে কিনা। তো একটু দেখে দিতে বলছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা আমি আজকে রাতে দেখে রাখবো। আর যদি ওইটা হয় আমি এই একদিনের মধ্যে আমি আগামীকাল বা পরশুদিন আমি ওটা জানিয়ে মানে আমরা ক্লাস করব। আজকে হচ্ছে 10 তারিখ, আর 2 দিন আছে তাই না? এই 2 দিনের মধ্যে আমরা এটা দেখবো ইনশাআল্লাহ। এই যে প্রশ্ন, রিডিং স্কিলের প্রশ্ন থেকে তাই না, প্রশ্নের অ্যান্সার করা? হ্যাঁ ওইটা স্যার, ওই যে 2000 বুঝতে পারছি, এবার 17 17 সালের স্যার কোশ্চেনটা আমি দিয়েছিলাম, হ্যাঁ। ঠিক আছে, আমি তাহলে এই খাতাগুলো আজকে দেখে, এই যে এটা আমি এখানেই রেখে দিলাম, এখানে দেখে আমি তারপরে তোমাদেরকে ওইটার ব্যাপারে আমি কিভাবে অ্যান্সার করতে হবে ওইটা আমি দেখাবো। তোমরা রাত 10টায় আসো তাহলে, রাত 10টার ক্লাসে জয়েন করো সবাই। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, আমি 10টার সময় আবার শুরু করবো। আচ্ছা, আল্লাহ হাফেজ।